সুপ্রিয় দর্শক মণ্ডলী, প্রীতি ও শুভেচ্ছা নেবেন। পাবলিক টাইমসের নিয়মিত আয়োজন পাবলিক টকে আপনাদেরকে স্বাগত জানাই। আমি শামীম আহসান। মূলত আমরা নিয়মিত আলোচনা করে থাকি রাজনৈতিক, অর্থনৈতিক এবং সমসাময়িক বিষয়গুলো নিয়ে আমরা আলোচনা করে থাকি। আপনারা জানেন যে একটি আন্দোলন, একটি অভ্যুত্থানের মাধ্যমে বিগত ১৬ বছরে আওয়ামী দুঃশাসনের পতন হয়েছে। বিগত ১৬ বছর জনগণ তার ভোটাধিকার প্রয়োগ করতে পারেনি, যার ফলে কি হয়েছে, জনগণ তার ভোটাধিকার প্রয়োগের জন্য এবং জনগণ তার ম্যান্ডেট প্রদানের জন্য একটি অন্তর্বর্তীকালীন সরকারকে দায়িত্ব দিয়েছেন এবং যে অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান হিসেবে দায়িত্ব কাঁধে তুলে নিয়েছেন নোবেলজয়ী অধ্যাপক প্রফেসর মোহাম্মদ ইউনূস। জনগণের প্রত্যাশা যে তার কাছে ইতিমধ্যেই নির্বাচনের সময় নির্ধারণের জন্য একটি ঘোষণাপত্র এরকম চূড়ান্ত না হলেও এসেছে এরকম যে ফেব্রুয়ারি অথবা এপ্রিলের প্রথম সপ্তাহে নির্বাচন হবে। তো খুব দূরে নয়, কাছাকাছি একটা সময়। তো আজকে আমাদের বিষয়বস্তু হচ্ছে নির্বাচনী ট্রেন কখন ছাড়বে, আদৌ কি ছাড়বে। মূলত এটি একটু রূপক অর্থে ব্যবহার করা হয়েছে। আর আজকের এই আয়োজনে আমরা আমন্ত্রণ জানিয়েছি কথা বলবার জন্য যাকে গণতান্ত্রিক আন্দোলনের পুরোধা বলা হয় এবং ৯০-এর স্বৈরাচারী আন্দোলন পতনের যাকে পথিকৃৎ, এবং আমরা জানি এককালের তুখোড় ছাত্রনেতা এবং বিএনপির উপদেষ্টা মণ্ডলীর যে চেয়ারপারসনের উপদেষ্টা জনাব হাবিবুর রহমান হাবিব। আমরা আমন্ত্রণ জানাচ্ছি জনাব হাবিবুর রহমান হাবিব। হাবিব ভাই, ধন্যবাদ। আপনি অত্যন্ত ব্যস্ততার মাঝেও আমাদেরকে আজকে সময় দিয়েছেন। আমাদের আজকের বিষয়বস্তু হচ্ছে নির্বাচনী ট্রেন কখন ছাড়বে, আদৌ কি ছাড়বে। এটি একটি বিষয়বস্তুটি একটি রূপক অর্থে। আপনি জানেন যে অলরেডি তারিখ এবং এপ্রিল মাসের প্রথম সপ্তাহে কি ফেব্রুয়ারি মাসে, এ বিষয়ে একটু বিস্তারিত বলবেন। আপনাকে ধন্যবাদ। অনুষ্ঠান যারা দেখছেন তাদেরকে আমার সশ্রদ্ধ সালাম। আমার খুব পরিষ্কার বক্তব্য, আমি বলেছি আমার বক্তব্যটা মনে হয় ভাইরাল হয়েছে। হ্যাঁ, গত ২ দিন আগে আমি প্রেস ক্লাবের একটা অনুষ্ঠানে বলেছি যে কোনো কথা শুনতে চাই না, ফেব্রুয়ারির মধ্যে নির্বাচন হতেই হবে। ফেব্রুয়ারি পার হলে নির্বাচন আর হবে না, কারণ রমজান মাস, পরীক্ষা, তারপরে বৃষ্টি। এত বছর সেই ভোট মানুষ দিতে পারবে না, সেই সময় সেই জন্য ফেব্রুয়ারির মধ্যে নির্বাচন হতে হবে। আমার খুব পরিষ্কার বক্তব্য, ফেব্রুয়ারির মধ্যে যদি সরকার নির্বাচন করতে না পারে তাহলে এই সরকার আর কোনো নির্বাচন করতে পারবে না, কারণ এই সরকার আর ক্ষমতা থাকতে পারবে না। কেন পারবে না? সেনাবাহিনী আর পুলিশের এই পাহারাদারি হয়, তারা কাজ করবে না। সেনাবাহিনীর একটা মর্যাদা আছে, সাময়িক সময়ের জন্য আসে, বিশেষ সময় আসে। সারা বছর ধরে সরকারকে পাহারা দিবে আর সেনাবাহিনীর সদস্য গ্রামে গঞ্জে থাকবে, অস্বাস্থ্যকর অবস্থায় তারা ওখানে আস্তে আস্তে সীমিত হয়ে যাবে তার শক্তি সামর্থ্য। সেনাবাহিনী তো পুলিশগিরি করার জন্য না, সেনাবাহিনী এদেশের স্বাধীনতা সার্বভৌমত্ব রক্ষা করার জন্য। এই সেনাবাহিনীকে মাঠে পাঠিয়ে সেনাবাহিনীর মনোবল নষ্ট করে দেওয়া হচ্ছে একদিকে, আর একদিকে পাবলিক মিশতে গিয়ে তারা কিছু কিছু অনৈতিক কাজের সাথে সম্পৃক্ত হয়ে যাচ্ছে, যেটা দেশের জন্য খুবই খারাপ। এবং সেনাবাহিনীর মধ্যে এই জিনিসটা ছড়িয়ে গেলে এটা আমাদের দেশের জন্য খুবই ক্ষতিকারক ব্যাপার হয়ে যাবে, যে কারণে সেনাবাহিনী ফেব্রুয়ারির পরে আর মাঠে থাকবেন না আমি মনে করি। তাদের চলে যাওয়ার কথা ছিল ডিসেম্বরেই, সেনাপ্রধান বলেছিলেন। তারপরে সব দল মিলে যদি ফেব্রুয়ারি নির্বাচন করতে চায়, সে পর্যন্ত সেনাবাহিনী কষ্ট করে সেই পর্যন্ত তারা দায়িত্ব পালন করবে, তারপরে করবেন না। এই জন্য আমি সরকারকে বলেছি যে আওয়ামী লীগকেও ওরকম বলতো, বিভিন্ন কর্নার থেকে, বিশেষ করে শেখ হাসিনাকে বলতো যে দেশটা ভালোই চলছে, আপনি এত উন্নয়ন করেছেন, পদ্মা সেতু করেছেন, এটা করেছেন, সেটা করেছেন, চিরাং আপনি করলেন, সুড়ঙ্গ করলেন, মেট্রো রেল করলেন, আপনার বিকল্প তো কিছু নেই। বাংলাদেশে শেখ হাসিনার বিকল্প শেখ হাসিনাই। আওয়ামী লীগ গর্ব করে তখন বলতো, বাংলাদেশে শেখ হাসিনা আমার একটা রত্ন, গর্ব, একটা শেখ হাসিনা আমাদের আছে। আমি তখন অনেক বিষয় নিয়ে, এইসব ব্যাপার নিয়ে অনেক কথা বলেছি। এবং এক শ্রেণীর বুদ্ধিজীবী, আমলা,
সামরিক আমলা, বেসামরিক আমলা, বিশ্ববিদ্যালয়ের ভাইস চ্যান্সেলর পর্যন্ত রাত জেগে জেগে, বিচারপতিরা পর্যন্ত রাত জেগে জেগে তারা আওয়ামী লীগের পক্ষে কথা বলতো। ঠিক আছে না, দেখুন দোস্তুরি করতে পারে, ঠিক আছে না, দেখুন অন্যায় করতে পারে, ঠিক আছে না, কোনো ভুল করতে পারে, এই কথাটা তারা কোনো সময়ই বলতো না। বরঞ্চ সে ভুল না হয়েছে, খুবই সুন্দর হয়েছে। একটা পর্যায়ে তারা বললো, যখন 28 অক্টোবর আমাদেরকে পিটিয়ে আমাদের মস্তান ভেঙে দিল টিয়ার শেল মেরে কয়েক ঘন্টা ধরে, তারপরে তারা বুদ্ধি দিল যে আমার বিএনপিকে নির্বাচনে আসতে দেওয়া দরকার নাই, বিরোধী দলকে দরকার নাই, আপনি বড় দল আছেন, আপনি ইলেকশন করে যথেষ্ট, সাথে জাতীয় পার্টি আছে, ইনু আছে, সমস্যা কি? এই যে ভুল ভুলি বুঝালো, যার ফলে নির্বাচন হয়ে গেল একতরফা। এই নির্বাচন এইভাবে করার কারণে কিন্তু তাদের পতনের দরজাটা খুলে গেল। আমি জেলে গেছিলাম, নির্বাচনে ছিলাম না, বেরোলাম, বেরোছি বললাম এই সরকারকে চলে যেতে হবে, সংবিধানকে পদদলিত করেছে, নিজের গঠন করেছে। আওয়ামী পরিষ্কার লেখা আছে, একজনকে নৌকা মার্কা দিবে, বাদ বাকি তার নির্বাচন করবে। নির্বাচন না কেউ সব পাচ্ছে তাকে বহিষ্কার করবে। কিন্তু এইবার দেখা সংসদ তাদের গঠনতন্ত্র ঠিকই আছে, কিন্তু একজনকে নৌকা মার্কা দিল, সেখানে পক্ষে প্রায় 2 কিলোমিটার 3 কিলোমিটার দূরে সেখানে স্বতন্ত্র প্রার্থী দেখা যাচ্ছে একটা মার্কা নিয়ে, সে তার পক্ষে ভোট চাচ্ছে। এই যে একই দলের লোকজনকে ভাগ করে দিয়ে বিভিন্ন জায়গায় অনুষ্ঠান দিয়ে দুজনকে দাঁড় করে তারা সব এটাকে আমিটামি নির্বাচন বলা হয়ে দিয়ে থাকে। আমিটামি তারা মনে নির্বাচন করলো, বলা হয়ে থাকে। হ্যাঁ আমি তুমি নির্বাচন হলো, যেটা বলা হয় আর কি। সেই এখনো যে সেই সময় বুদ্ধিজীবীরা এত করে না বুঝে আওয়ামী লীগকে বলতো না সবাইকে নির্বাচন করেন, এবার নয় বিরোধী দলে যাবেন, আগামী সরকার দল দিতে পারবেন, তাহলে হয়তো আওয়ামী লীগ সিদ্ধান্ত পাল্টাতে পারতো, কিন্তু তারা সেদিকে যাওয়ার জন্য বলেনি। এখন এক শ্রেণীর বুদ্ধিজীবী আছে, তারা বলছে নির্বাচন দিয়ে কি হবে, ফরাজ মাজার বললে নির্বাচনের দরকার নেই, কি হবে, ওরা ওয়াইফ তো আছে মন্ত্রী, ওনার ওয়াইফ তো দেশটা, তো নির্বাচন হলে তো থাকতে পারবে না। এরকম কিছু শিক্ষিত তারা একসময় যে ই পার্টি করতে কি বলে, ইনসাফ পার্টি করতে গেছিল। হ্যাঁ, এরকম অনেকে আছে সাংবাদিক, এমনকি আমাদের তাকে আমরা অত্যন্ত সম্মান করি, শফিক রহমান, সে দেখি একদিন পরে বসছে, কোন তালে সব চলে গেছে, 4 বছর কেন 10 বছর, 16 বছর থাকতে পারে। আমি সেদিন তার খুব প্রতিবাদ করেছিলাম, আমি বললাম দেখেন, আপনাকে তখন জয় হত্যা প্রচেষ্টার মামলা দিয়েছিল, আপনাকে যখন নানানভাবে হয়রানি করেছে, আপনার পক্ষে বাংলাদেশে একটা লোক কথা বলে নাই। আমি হাবিব আপনার ব্যাপারে কত কথা বলেছে, রিস্ক নিয়ে নিয়ে কথা বলেছে, যেখানে পরে আপনার সাথে কনভার্সেশন করেছেন। আপনার মতো একটা বয়স্ক মানুষ কেন জাতিকে বিভ্রান্ত করছে, কোন কারণে বিভ্রান্ত করছে? আপনি তো লেখা উচিত, ছবি আমার লিখতেছে, বলতেছে অতি দ্রুত একটা নির্বাচন দিতে হবে, নির্বাচন ছাড়া একটা দেশ সামনের দিকে এগিয়ে যেতে পারে না। ডক্টর ইউনূস স্যার খুবই মানুষ, সমাদৃত সারা বিশ্বে। এই যে আজকে বা 1 বছর হয়ে গেল, 11 মাস হয়ে গেল, বা 1 বছর হয়ে গেল, পেরেছে একটা ইনভেস্টমেন্ট আনতে? কত ইনভেস্টার আসলো, কত বড় বড় দেশ আসলো, কত শিল্পের মালিকরা আসলো, কত কথা শুনলাম, কিন্তু একটা দেশ ইনভেস্ট করেছে? করবে না। উনি আজকে আছে, কালকে নাই, আর অস্থিরতার মধ্যে আছে, তো কি হবে, কি আসবে? তো এই জন্য যতদিন যাবে দেশের অর্থনীতি তত অস্থিরতা ক্ষতিগ্রস্ত বাড়বে। হবে। এখন জিডিপি জিডিপি ভাইজান আমরা কমতে কমতে দেখেছি তো নিজের আপনি দিকে চলে আসবে, আর এখানে অস্থিরতা বাড়বে, জটিলতা বাড়বে। এই যে দেশের প্রশাসন বলতে কোনো জিনিস নেই, যা ইচ্ছা তাই হচ্ছে, কোন রকম আইন শৃঙ্খলা বলতে কোনো কিছু নেই। এই অবস্থা একটা দেশ চলতে পারে? সেজন্য বলি যে আমি যে প্রশ্ন করেছেন, ফেব্রুয়ারির মধ্যে নির্বাচন হবে ইনশাল্লাহ। আর নির্বাচন যদি ফেব্রুয়ারিতে না দেয় সরকার, এই সরকার আর নির্বাচন করতে পারবে না, তারা রাষ্ট্রীয় ক্ষমতা থাকতে পারবে না। এটা আমার খুব পরিষ্কার ভাবে আমি বলে দিতে চাই। আমি কারণ আরেকটা প্রশ্ন এটা মানুষ, একটা দেশ ধ্বংস হয়ে যাবে, অর্থনৈতিক ধ্বংস হয়ে যাবে, এই দেশের মানুষ এটা চাইতে পারে না। জি, জি। জনাব ধন্যবাদ। আরিফ হ্যাঁ, ভাই, আমরা দেখেছি যে আপনি সবসময় এবং আওয়ামী দুঃশাসনের সময় আপনি একজন
বলিষ্ঠ কণ্ঠস্বর এবং সত্য এবং সঠিক কথাটা অনেক সাহসের সাথে বলেছেন। আমি একটা কথা বলি, বিএনপি ৩১ দফা সংস্কার প্রস্তাব আগেই দিয়েছে এবং অনেক আগে। তো এখন আবার এই ৩১ দফা সংস্কারের মধ্যে সামগ্রিক বিষয়বস্তুগুলোই আছে। তো এই বিষয়বস্তুগুলো কেন জামাত বা এই যে ইসলামপন্থী যে দলগুলো পিআর পদ্ধতি নিয়ে কথা বলছে, তো তারা একটা সংস্কার করার কথা বলছে, আদৌ কি এই সব সংস্কার সম্পন্ন করে এই যথাসময়ে ফেব্রুয়ারির মধ্যে নির্বাচন করা সম্ভব কিনা? আর জনগণ এই এই সরকারকে সংস্কারের ম্যান্ডেট দিয়েছে কিনা? আমরা জানি গণতন্ত্রের একটা কথা, গভর্নমেন্ট অফ দ্য পিপল, বাই দ্য পিপল অ্যান্ড ফর দ্য পিপল। এটাই হচ্ছে জনগণের সরকার, ম্যান্ডেট দিবে, যাদেরকে ম্যান্ডেট দিবে তারাই সংস্কার করবে। আদৌ কি এই সরকারের সংস্কার করার কোনো রাইটস আছে কিনা একটু বলবেন। আর পিআর না, পদ্ধতিটা কি? প্রথম কথা হলো এই সরকারের সমস্ত সংস্কার করার দায়িত্ব না। এনারা আসছেন ইন্টারিম গভর্নমেন্ট অল্প সময়ের জন্য। এখানে একটা জিনিস আমরা বুঝতে ভুল করি, এবং এ পর্যন্ত বাংলাদেশের কোনো এই যেসব বড় বড় সব বুদ্ধিজীবীরা বক্তব্য দেন, এটা কোনো সময় বলতে আমি দেখিনি যে ইন্টারিম গভর্নমেন্ট আর তত্ত্বাবধায়ক সরকারের ভিতরে পার্থক্যটাকে গুলাই ফেলে। তত্ত্বাবধায়ক সরকার সাংবিধানিক ভাবে একটা আইনের মধ্য দিয়ে তত্ত্বাবধায়ক সরকার গঠিত হয় এবং তার মেয়াদ নির্দিষ্ট করা থাকে। ওই মেয়াদের বাইরে একদম সে থাকতে পারবে না, এবং তার কার্যক্রম একটা নির্বাচন সুষ্ঠুভাবে পরিচালনা করা, অন্যান্য কার্যক্রম করার ক্ষেত্রে তার অনেকখানি বাধা বা বিধিনিষেধ ছিল। আর ইন্টারিম গভর্নমেন্টের কোনো মেয়াদ নেই, 3 মাসে থাকতে হবে, 9 মাসে থাকতে হবে, 1 বছর থাকতে হবে, 2 বছর থাকতে হবে, তাই অনন্তকাল তো থাকতে পারে না। অনন্তকাল থাকার কিন্তু কোনো রাইট নেই। ওইটার হলো বাধ্যবাধকতা, ওই নির্দিষ্ট সময়ের ভিতরে নির্দিষ্ট কাজই তাই করতে হবে। আর এরা যেহেতু আন্দোলনের মধ্যে দিয়ে একটা বিপ্লবের মধ্যে দিয়ে এসেছে, এজন্য এদের কিছু কিছু কাজ করার ক্ষেত্রে সবাই মিলে আমরাই তাদেরকে অনুমোদন দিয়েছি। কিন্তু এই যে পিআর পদ্ধতি বলে না, সমস্ত সংস্কার শেষ না করে নির্বাচন হবে না, এই কথাটা বলা কিন্তু সুযোগ তাদের নেই। তাই আমি পরিষ্কার করে বলি, পিআর পদ্ধতিতে নির্বাচন নির্দিষ্টে হওয়া সম্ভব না। যদি পিআর পদ্ধতিতে আপনি নির্বাচন করেন, তাহলে স্বতন্ত্র প্রার্থী যারা আছে তাদেরকে সাংবিধানিক অধিকার আপনি ক্ষুণ্ণ করবেন। ও কোন সিস্টেমে নির্বাচিত হবে? ধরেন সারা বাংলাদেশ সব স্বতন্ত্র প্রার্থী দাঁড়ালো, সব স্বতন্ত্র প্রার্থীর ভোট যোগ হলো একসাথে, কথা তারা বলছে, তা সেখান থেকে কে কাকে কাকে নির্বাচিত করবে? ওদের কে নির্ধারণ করতে? তুমি হও, তুমি হও। এই যে অদ্ভুত সব। তারপরে ইউনিয়ন কাউন্সিল নির্বাচন, উপজেলা নির্বাচন, পৌরসভা নির্বাচন, মেয়র নির্বাচন পেয়ার পদ্ধতি কিভাবে করবে? আবার মারা গেল, ধরেন একজন এমপি মারা গেল, তখন ওই আসনের নির্বাচন কিভাবে হবে? পেয়ার পদ্ধতি হওয়া সম্ভব না। সিটি কর্পোরেশন তো তাই। তাই না বুঝে এরা তো আসলে কি বলবো, এরা ভণ্ড। তো এই যে জামাত, তারপরে এই যে চরমনাই, এরা তো এর বিরুদ্ধে তো আজকে আমি দেখলাম যে বাংলাদেশের বহু ভালো ভালো আলেম তারা পরিষ্কার করে বলছে জামাতে ইসলাম কোনো ইসলামিক দলই না, এরা মওদুদিবাদী, মওদুদি বিশ্বাস করে, এরা ইসলামের কোনো কিছু ধারও ধারে না। এরা নিজেরা একটা গোষ্ঠী। একটা জিনিস বুঝতে পারো যে ইসলামের ক্ষমতা যত লোক কেন, ক্ষমতা যত উঠিয়ে পড়ে লাগছে, এত লোভ হবে কেন? মোহ কেন? না, এত লোভ কেন? এত যাদের এই দেশে কোনো অবদান নেই, একটু অবদানও এদের দেশে নাই। এই দেশ স্বাধীনতা যুদ্ধের সময়, দেশ স্বাধীন যুদ্ধের সময় বিরোধিতা করেছে। ডাক্তার শফিক সাহেব নিজে স্বীকার করেছে, একদম পরিষ্কার করে বলছে, আমরা মুক্তিযুদ্ধে অংশগ্রহণ করিনি, আমরা এক পাকিস্তান রাখতে চেয়েছিলাম। বড় কিছু বিষয় না। তার মানে কি, এক পাকিস্তান রাখতে গিয়ে রাজাকার সৃষ্টি করেছে, আলবদর সৃষ্টি করেছে, আসাম সৃষ্টি করেছে, শান্তি কমিউনিটি সৃষ্টি করেছে, দেশের মা বোনদের পাকিস্তানদের হাতে তুলে দিয়েছে, বাড়ি ঘর সম্পদ জ্বালিয়ে পুড়িয়ে মানুষ হত্যা করেছে। সব দায়িত্ব তাদের। সাহস পায় কিন্তু বাংলাদেশ রাষ্ট্রীয় ক্ষমতা পরিচালনা করেন। কোথায় পারল এত বড় সাহস? কে দিল ওদের সাহস? বাংলাদেশের মানুষ রাজাকারদের কোনোদিনও রাষ্ট্রীয় ক্ষমতা আসতে দেবেন না। এখন তো রাস্তায় রাস্তায় স্লোগান শুরু হয়ে গেছে, হ্যাঁ, জামাত শিবির রাজাকার, এই মুহূর্তে বাংলা ছাড়,
পাকিস্তানের এই রাজাকার আন্দোলনে পাকিস্তান শুরু হয়ে গেছে তো। আর পেঁয়াজ, এই বাচ্চা মেয়েরা আজকে মাঠে নেমে গেছে তোরা। ভালো বিভিন্ন নেতা আমি দেখতেছি ফেসবুকে, পেয়ার ছাড়া পরীক্ষা দেবো না, পেয়ার পদ্ধতি নির্বাচন 4 সাবজেক্টে ফেল করবো, গড়ে 33 পাবো, আমাকে 5 দিতে হবে। তোদের অপরাধটা কি? কি অপরাধ বলেন তো? এই যে অবাস্তব, এরা সেটা বলবো না, এরা এইগুলো বলে বলে, এবং জামাত ইসলাম বলে হ্যাঁ স্থানীয় সরকার নির্বাচন হওয়ার আগ পর্যন্ত নির্বাচন হবে না, এনসিপি বলে গণপরিষদ নির্বাচন না হলে নির্বাচন হবে না, আবার বলে যে সমস্ত বিচার সম্পন্ন না হলে হবে না, আবার বলে সমস্ত সংস্কার না হলে। 886টি প্রস্তাবনা আসছে সমস্ত রাজনৈতিক দলগুলির কাছ থেকে, তার ভিতরে 51টা বাদে বিএনপি সবগুলির সাথে একমত পোষণ করছে। চিন্তা করা যায়, 826টির মধ্যে মাত্র বিএনপি 51টিতে সম্মত হয়নি। বিএনপি বাংলাদেশের সবচেয়ে বড় দল, তারপরেও তার মানে তারা একটা জিনিস শুধুমাত্র আমরা বুঝতে গণতন্ত্রের জন্য পারি, প্রতিষ্ঠিত আমরা বুঝতে হয়, পারি জামাত সেই বা কারণে ইসলাম আমরা স্যাক্রিফাইস করছি। হ্যাঁ, জামাত বা ইসলাম ইসলামপন্থী তারা কি বিপ্লবকে ঘোলা পানিতে মাছ শিকার করে কিছু করার চিন্তা ভাবনা করছে? তারা তো এটাতে অভ্যস্ত সবসময়। তারা এটা নিয়ে পারে, তারা এরপরে দেশ চালা হবে, বিএনপিকে দেশ চালা হতে করতে বলেছে না? কত বড় সাউর ডাক্তার মাসুদের বলছে বাংলা পৃথিবীতে গ্রিনিস বুকে উঠবে বিএনপির নাম, সেখানে উঠবে যে পৃথিবী একটি মাত্র দেশ বাংলাদেশ, সেই বাংলাদেশের একটি মাত্র দল বিএনপি রাষ্ট্রে ক্ষমতায় যাওয়ার আগেই তার পতনের জন্য সারা বাংলাদেশের রাজনৈতিক দলগুলি মাঠে নেমেছে। তাই বিএনপিকে বলবো, যদি মাপ না চায়, একবার 5ই আগস্টে আওয়ামী লীগ দেশ থেকে বিতাড়িত হয়েছে, আরেকটা 5ই আগস্ট আসবে, আওয়ামী লীগ বিএনপিকে বিতাড়িত হতে হবে। এত বড় সাহস! আমি সেদিন একটা টেলিভিশনে খুব ইমোশনাল হয়ে বলেছিলাম, রাজাকারের বাচ্চা, এত বড় সাহস! আমি চিন্তা করা যায় বিএনপিকে দেশ চালা করবে। হ্যাঁ, সেটা স্বাধীনতা যুদ্ধে যারা অংশগ্রহণ করে নেই, বিরোধিতা তাদের করেছে, তাদের তাদের একটা অবদান জনগণ ওদের একটা অবদান আছে? ওরা কোনো না, ওর বাড়ির কাছে একটা লোক না খেয়ে মারা যায় বা অসুস্থ থাকে, তাকে ইবনে সিনা নেয় না, আর খাওয়ার না খাবার দেয় না। ওই জামাত না করে তাদের খাবার দেয় না। জামাত ইসলামের যতগুলি ব্যাংক আছে, এই ওদের হাসপাতাল আছে, শিক্ষা প্রতিষ্ঠান আছে, তারপরে এই যে বিভিন্ন ধরনের যে কোচিং সেন্টার আছে, একটাও জামাত শিবির বাদে একটা কোচিং সেন্টারে কেউ নাই। আপনি দেখাতে পারবেন? ওটা রাজনৈতিক দল হলো। এবং অন্য যে প্রতিষ্ঠানগুলি আছে, শিক্ষা প্রতিষ্ঠান, ব্যাংক, বিমা, বিভিন্ন জায়গায়, সেখানে জামাত শিবিরের লোকেরা কাজ করতেছে। ওরা সব জায়গায় কাজ করবে, ওর ওখানে অন্যদের কাজ করতে দিবে না, ওরা ওদের নিজস্ব সম্পত্তি, কোনো কাজ করে না। তাই আমি মাঝে মধ্যে একটা গল্প বলি, আপনি দেখছেন কিনা জানি না, সেটা হলো গুলাবি এখন ট্রেনে একটা সিনেমা ছিল, হয়েছে বাংলাদেশ, খুব আলোচিত হয়েছে। জি, ববিতার ওইটা নায়িকা ছিল, তাই ট্রেনে যাচ্ছে, টিকিট ছিল না সম্ভবত, তো কোনো কথাবার্তা বলে না। তো পরে ওইটা টিটি বা যাই হোক, ওই একজন তাকে বলতেছে, কোনো কথাই বল না, বাড়ি কোথায়, বাপ কোথায়, ঘর কোথায়, যাবি কোথায়, কিচ্ছু বল না। অনেক বলার পরে শেষ পর্যন্ত হলো, গোলাপি একটি কথা ক, গোলাপি একটি কথা ক। তো জামাত ইসলামকে বলবো, একটা কথা বলেন, একটা কাজ আপনারা করছেন, বলেন একটা কাজ আপনারা করেছেন, দেখান তো। এই বাংলাদেশে দেখেন একটা কাজ করেছেন, আর আমরা কি করেছি? দলের প্রতিষ্ঠাতা শহীদ রাষ্ট্রপতি জিয়া রহমান মহান স্বাধীনতা ঘোষণা দিয়েছেন আগে প্রথমে নিজ নাম, তারপরে সেই সময় বাস্তবতার পরিপ্রেক্ষিতে আগে সুপ্রিম আপনি হিসাবে বলেছিলেন, খবর হিসাবে, তারপরে ওই সময় বাস্তবে তখন বিহার পর গেট শেখ মুজিবুর রহমান বলে সেদিন স্বাধীনতা যুদ্ধ ঘোষণা দিয়েছেন। যুদ্ধ করেছেন, রণাঙ্গনে থেকেছেন, বীরত্ব বোধে পেয়েছেন, উনি জেট ফোর্সের অধীনস্থ করেছেন, বাংলাদেশের রাষ্ট্রপতি হয়েছেন, সেনাপ্রধান হয়েছেন। তারপরে কি করেছেন? এই বাংলাদেশ খাদ্য ঘাটির দেশ ছিল, মাত্র কয়েক বছরের মধ্যে বাংলাদেশকে খাদ্য ঘাটির দেশ থেকে খাদ্য রপ্তানির দেশে নিয়ে গেছিলেন, এবং বাংলাদেশে সেই সময় খাদ্য রপ্তানি হয়েছিল। এই বাংলাদেশের মানুষকে এই যে কর্মসংস্থানের জন্য আজকে 2-2.5 কোটি মানুষ যে এই যে
কাজ করে খাচ্ছে গার্মেন্টস ইন্ডাস্ট্রি, মেয়েরা প্রায় 40 লাখ। শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান দেশ গার্মেন্টস সেক্টরের মধ্যে দিয়ে সর্বপ্রথম এই গার্মেন্টস শিল্প প্রতিষ্ঠা করে আজকে 2.5 কোটি লোককে কর্মসংস্থানের ব্যবস্থা করেছেন, বিভিন্ন ব্যবসা বাণিজ্য তার সাথে সম্পৃক্ত। তার চেয়ে বড় ব্যাপার যে আমাদের দেশের মানুষ বিদেশে গিয়ে অর্থ উপার্জন করবে, সেই টাকা বাড়িতে পাঠাবে, আর আমাদের দেশে সব বাড়ি ঘরে পাকা বিল্ডিং চিন্তা করছে। শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান ওয়াইসি সম্মেলনে বলেছিলেন। তারপরে কথা বলতে গিয়ে সৌদি বাদশাহ ওনার ব্যবহার, ওনার সাহসিকতা সবকিছু মিলিয়ে দেখে অনেক কিছু দিয়েছিলেন বাংলাদেশকে। তো তখন দেখার পরে জিয়াউর রহমান বলছেন, আমাকে অনেক কিছু দিলেন, আমিও কিছু দিচ্ছি। সেদিন সৌদি বাদশাহ অবাক বিশ্বে তাকিয়েছিল, বাংলাদেশের এই প্রেসিডেন্ট আমাকে কি দিবে, কি আছে তার। তখন উনি বলেছিলেন যে আমি নিম গাছ নিয়ে আসছি, নিমের চারা নিয়ে আসছি। ওই নিমের চারা নিয়ে গেছে, আর নিমের চারা লাগানোর জন্য তারপর লোক পাঠাচ্ছে। এই নিমের চারা লাগানোর জন্য লোক পাঠানোর মধ্যে দিয়েই এই যে আপনার বৈদেশিক কর্মসংস্থান শুরু হলো। বিদেশে যে মানুষরা যারা প্রবাসী বা যারা আজকে বিদেশে কাজ করে খাচ্ছে, শ্রমিক হিসাবে আগে নিমের চারা দিচ্ছে, তো লাগাবে টাকে, ওরা লাগাতে পারে। আজকে যারা সৌদি আরবে যারা হস্তান্তর দিয়েছে তারা সবাই দেখে আসে সৌদি আরব জিয়া-3 নামে পরিচিত সেই নিম গাছ। জি ভাই, আমাদের আমরা জিয়াউর রহমান কি করছে, এই যে আমি শেষ করি, এই যে নিরক্ষরতা দূর করে নৈশ ক্লাব করেছে। নৈশ ক্লাব নিয়ে কত কথা আছে না, এক চেয়ারম্যান বলেছে না, একটা দুইটা না 900 ক্লাব আমি কি করতে, 900 না 900। এই যে এটা মানুষকে শিক্ষা দানের জন্য দুর্ঘটনা করেছিল। তারপরে এটা আওয়ামী লীগ বিএনপি জিয়াউর রহমানকে বলে চান্স মুক্তিযোদ্ধা, বাংলায় কথা বলতে পারে না। আওয়ামী লীগ তো 3.5 বছর ক্ষমতায় ছিল, কিন্তু সেখানে তো স্বাধীনতা পদক এবং 21 পদক প্রবর্তন করে নাই, জিয়া রহমান তৈরি করেছে। এই যে ম্যাডাম খালেদা জিয়া, জামাতকে বলছে যে একটা কথা বলেন, আপনি একটা লোককে, বাইরের লোককে চাকরি দিয়েছেন আপনার দলের বাইরে, সেটাই দেখান, সেটা দেখাতে পারবেন। এই যে ম্যাডাম খালেদা ক্ষমতা আসার পর কৃষকদের 5,000 টাকা কৃষি সুদ মাফ করলেন, 10,000 টাকা কৃষি সুদ মাফ করলেন। বাচ্চারা স্কুলে যাবে, শিক্ষার বিনিময়ে খাদ্য কর্মসূচি প্রবর্তন করলেন। মেয়েদের অবৈতনিক শিক্ষা ব্যবস্থা প্রচলন করলেন, উপবৃত্তি দেওয়ার ব্যবস্থা করলেন, আজকে ঘরে ঘরে মেয়েরা স্বীকৃতি এই কারণে। তারপরে ম্যাডাম খালেদা জিয়া এই যে মুক্তিযোদ্ধাদের কথা এত আওয়ামী লীগ বলতো, সেই মুক্তিযোদ্ধা মন্ত্রণালয় বেগম খালেদা সৃষ্টি করেছেন। বিদেশে আমাদের 1 কোটি মানুষ আছে, তার কোনো মন্ত্রণালয় ছিল না, বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয় সৃষ্টি করেছেন বেগম খালেদা জিয়া। তারপরে সর্বশেষ যেটা করলেন, এই যে মানুষকে ভোট দেওয়ার জন্য নিরপেক্ষ তত্ত্বাবধায়ক সরকার বিধান সংবিধান সংশোধন করেছে। এটা বিশাল ব্যাপার। এইটা নিয়ে আওয়ামী লীগ বিভিন্ন ধরনের সমালোচনা করতো, একবার ভাবেনি ওই নিরপেক্ষ তত্ত্বাবধায়ক সরকার বিধান সংবিধান সংশোধন করার কারণেই আওয়ামী লীগ 96 সালে কিন্তু ক্ষমতা আসতে পেরেছিল, বা মানুষ তার ভোটার থেকে প্রয়োগ করতে পেরেছে। এটা যুগান্তকারী একটা ইতিহাস। তারপরে এই যে আমাদের বাংলাদেশে যে আপনার এই যে বিধবা ভাতা প্রবর্তন করেছে, মুক্তিযোদ্ধাদের ভাতা বৃদ্ধি করেছেন, পরে নাই কি, ওরা কি করেছে বলেন তো? ওরা কি করেছে দেখেন, 91 সালে যখন নির্বাচন হলো, সেই নির্বাচন শক্তিশালী বিএনপি দুর্বল, সেখানে আমাদের প্রার্থীকে বিএনপি সমর্থন দিয়েছে। আবার যেখানে বিএনপি শক্তিশালী সেখানে কিছু কিছু সমর্থন জামাত দিয়েছে, যে কারণে জামাত কিন্তু 17 না 18টা আসন পেয়েছিল। তারপরে সরকার গঠন করার ক্ষেত্রে 151 আসন দরকার ছিল, বিএনপি পেয়েছিল 144টা। যার পরিপ্রেক্ষিতে জামাতের সমর্থন নিয়েছিল, অন্যদের সমর্থন নিতে পারতো, জামাতের সমর্থন নিল। জামাতের সমর্থন এমনি এমনি দেয়নি, যা সমর্থনে ঘুষ খেয়ে দিচ্ছে। ঘুষ খাওয়া বলবো এই সেন্সে, তারা বলছে আমার 2টা মহিলা এমপি দিতে হবে, 2টা মহিলা সংরক্ষিত আসন 2টা দিতে হবে। সেই 2টা দিয়েই কিন্তু বিএনপিকে সমর্থন দিল, দিয়ে বিএনপি সরকার গঠন করে বিএনপি চললো ফিরলো, ভালো কথা। 94 সালে মাগুরা একটা নির্বাচনকে কেন্দ্র করে আমি এখন বললাম নির্বাচন যাওয়া যাবে না। তারপরে আন্দোলন শুরু হলো, জামাত তারপরে একটা হাজির হলো যে আমরাই বলেছি তত্ত্বাবধায়ক সরকার, এই টার্মটা আমাদের বলে আওয়ামী লীগের সাথে চলে গেল আন্দোলন করতে বিএনপির বিরুদ্ধে। বিএনপির সাথে সমন্বয় করে তারা এমপি হলো, 2 জন সংসদ সম্মিলিত সদস্য নিল, আবার বিএনপিকে বাদ দিয়ে আওয়ামী লীগের সাথে জোট বাঁধলো, জোট বেঁধে আন্দোলন করলো, করে 96 নির্বাচনে গেল, গিয়ে কয়টা আসন পেয়েছিল? 3টা। কোথায়? শুধু বিএনপি কিন্তু 116 আসন পেয়েছিল, আরো কিছু কারচুপি না করলে আরো বেশি পেত। সেই বিএনপিকে বাদ দিয়ে জামাত যদি মনে করে যে আমরা শক্তিশালী, এই দেশ দখল করব,
এই দেশ স্বাধীন করবো। ওই পাকিস্তান ছিল ৯৯,০০০, পাকিস্তানদেরকে নিয়েই তো বাংলাদেশ সেই সময় স্বাধীনতা ঠেকা দিতে চেয়েছিল। এক পাকিস্তান যা পেরেছে, পারে নাই। সেবার যে অন্যায় করেছিল মানুষ ভুলে গেছে। এখন মিডিয়া আসছে, সব কথা উঠে আসবে। যেখানে দেখবেন জামাত, সেখানে তুই রাজাকার, যেখানে দেখবেন শিবির, বলা শুনে তুই রাজাকারের বাচ্চা। এই কথা কিন্তু সামনে চলে আসবে। কোন মসজিদে, কোন জায়গায় জামাত করে, জামাতের নেতা যদি সে হয়ে থাকে, সেই ইমামতি করতে পারবে না। এই দিন কিন্তু সামনে আসতেছে। কোন মত আদান দিতে পারবে না। তাকে এটা তো আদান আপনি দিতে আপনি হলে জামাত একদম ছাড়তে হবে। ডিক্লেয়ার করেছেন। তাকে আপনি তাকে ডিক্লেয়ার করেছেন। ইমামতি করতে হলে জামাত ছাড়তে হবে। কারণ জামাত প্রকৃতপক্ষে ইসলামিক দল না। অনেক ইসলামিক দল এই কথাগুলো বলছে। ওদের একজন আছে, একটা সুন্দর চেহারা আল্লাহ দিয়েছে, হ্যাঁ, আজহারি। ওর কথা শুনতাম। সে সেই বললো এক ডাকাতকে তাড়িয়েছি, আর এক ডাকাতেরা ডাকাতি শুরু করার প্রচেষ্টা চালাচ্ছে বিএনপি উদ্দেশ্য করে। এখন সেই দেখি সেই লোক প্রতিদিন বিভিন্ন ওষুধের অ্যাডভার্টাইজমেন্ট, মানে এমন এমন অ্যাডভার্টাইজমেন্ট দেখতে হলো তাকে। আরে শালা, এত বড় মৌলানা, তোমার পেট চল, এত টাকা পাও এক একটা ওয়াজ করে, যেটা ইসলামে নিষিদ্ধ, তো এত আইডিয়া লাগবে কেন? উনি ডায়াবেটিসের ওষুধ দেবে, উনি মানুষের শারীরিক যে সমস্ত সমস্যা আছে সেগুলি সময় সমাধান করে, তুমি ডাক্তার হয়ে গেছে। চিন্তা করেন কত কত লোভী এরা। টাকা তো কামাই করছেই, যাচা করতে টাকা কামাই করেই, আবার এখন এই যে ওষুধ ব্যবসা শুরু করে দিচ্ছে। তো এই হলো এদের অবস্থা। এরা এরা একদম। এরা এরা ব্যাংকগুলি দখল করেছে। আমাদের বলে চাঁদাবাজ, এরা ব্যাংকগুলি এরাই দখল করেছে নাকি? এখন কত জায়গায় একদম। জামাতের চাঁদাবাজ ধরা পড়তেছে না? কত জায়গায় জামাতের চাঁদাবাজ ধরা পড়তেছে। তারা আমাদেরকে বলে ইয়ে। তাই বলি যে আগামী দিনে যে নির্বাচন ইনশাল্লাহ হবে, হতেই হবে, হওয়ার কোনো বিকল্প নেই। আর এই যে বাংলাদেশ, রক্ত দিয়ে গড়া বাংলাদেশ, এই বাংলাদেশের মানুষ বাংলাদেশের স্বাধীনতা বিরোধীকারী জামাতকে কোনোদিনও রাষ্ট্রীয় ক্ষমতায় আসতে দিবে না। এটা খুব পরিষ্কার বক্তব্য। সেই সাথে যাদের সাথে নিয়ে আসতেছে, এতদিন আমাদের বদনাম ছিল বিএনপি চাঁদাবাজি করে, বিএনপি লুট করে, বিএনপি করে, বিএনপি দখল করে। এখন কি হচ্ছে? এখন সব এনসিপি, এনসিপি। এনসিপি এখন এখন তো বলছে যে সবচেয়ে, ন্যাশনাল জামাত জামা হলো পার্টি। সবচেয়ে বড় চাঁদাবাজ, হুম, দখলবাজ। হুম, ব্যাংক দখল করেছে, ব্যাংক দখল করেছে। তার দখলবাজ হলো, সবচেয়ে বড় দখলবাজ হলো জামাত, আর হুম। সবচেয়ে বড় চাঁদাবাজ এনসিপি। তার এনসিপি। ওদের জন্মই হয়েছে, ওদের শুরুই হয়েছে চাঁদা দিয়ে। কারণ ওদের তো কোনো টাকা পয়সা ছিল না। ওরা কিভাবে এই যে বড় বড় এই যে রোড মার্চ করে, পদযাত্রা করে, ওরা কিভাবে রূপায়ণ দুইটা বিল্ডিং নেয়, ওরা কিভাবে শেয়ার তারা ইফতার পার্টি করে, ওরা কিভাবে যে বড় বড় কাজ চলে। কালকে একদিন বলতেছে আমার ওজন অবসর বেড়ে গেছে, বয়সের কারণে হোক আর যে কারণে কন্ট্রোল করতে পারে না, হাঁটতে পারে না, সত্যি আমার ওজন বাড়ছে, কিন্তু ওদের সবার ওজনই বলে বাড়ছে। একদিন বলতেছিল যে ওজন তো মাসে বাড়েই, একদিন প্রশ্ন বাড়লে কি সবারই বাড়বে? এই যে নানান কাহিনী আসছে, যাদের মানুষের টাকা ছাড়া তারা চলতে পারে না। চেয়ারা কি, আমরা আন্দোলন সংগ্রাম করছি, এখনো সারা লিফট বাসায় উঠতে পারে না। আমার বউ রোজ বলে একটা লিফট চালায় বাসায় উঠাতে পারো না আমাকে। আর ওরা চড়তো হলো, থাকতো ম্যাচে, চড়তো বাসে। এখন তারা বিরাট বিরাট ২-৩ কোটি ৫০ একটা গাড়ি চলে। কি চেহারা, কি পাঞ্জাবি, কি কথাবার্তা! আরে এই যে অবস্থা, এরা এখন ধরা পড়ে গেছে। বিএনপির সামনে এখন আর মুখ দেখানো, কিন্তু তাদের সামনে মুখ দেখানোর সুযোগ নেই। এদেরকে সাথে করে নিয়ে, এদেরকে সাথে করে নিয়ে আর স্বাধীনতা বিরোধী চরমনায় যে এই কত ১৫ বছর আওয়ামী লীগের রাষ্ট্রীয় ক্ষমতা রাখার জন্য সর্বতভাবে তাদের পাশে ছিল। যেই গেছে বরিশাল নির্বাচন করতে হাত পাকা নিয়ে, আওয়ামী লীগ আশ্বাস করেছিল আমাদের সাথে থাকো, মেয়র বানাবো। কিন্তু স্থানীয় যারা যখন নির্বাচন দাঁড়িয়েছিল, তারা বললো মেয়ের খাস মিটা খাস মিটাচ্ছে। তারা আপনারা পিটিয়ে রক্তাক্ত করে দাড়ি দিয়ে রক্ত দিয়ে ভিজাই দেওয়া দিয়ে তারপর তোবা পড়ে বলে যে আপনারা রাউন্ড করবো। তারা আমাদের ধমক দেয়, তারা বলে পিয়াজ ছাড়া বাংলাদেশ হতে দেব না। এই কথা বলার সাহস কোথায় পায় তারা? কোন অবদান আছে তাদের বলেন? এই যে আমাদের ৪০ কে বলে কে যেন বলতেছিল ৯ বছর ওদের একটা লোক আহত হয়নি, একটা লোক জেলে যায়নি। ৯ বছর আমরা আন্দোলন করেছি। দিবালী শাহ, জাফর জয়নাল দিয়ে শুরু হয়েছিল, নুর হোসেন, তারপর দিকে সেলিম দিলার, শেষে এসে
জিহাদ এবং ডক্টর মিলন রক্তের মধ্যে দিয়ে আমরা এখান থেকে বিদায় করলাম। বলতে পারবো না ওটা মিছিলে পায়ে পায়ে ধাক্কা লাগে একটা লঙ্ক উঠে নেয়। তারা বলে যে আমরা দেশের জন্য এই করেছি, সব সময় ওরা সুবিধা ভোগ করছে। এরপর বলেন আওয়ামী লীগ এই যে এই কয় বছরে আন্দোলন করতে ওর কয়েকজন মারা গেছে। হ্যাঁ, তারা একত্র পাপ করছে, অপরাধ করছে। হ্যাঁ, ওই যে প্রক্রিয়ায় ফাঁসি দিয়েছে আমি সেটার ব্যাপারে আমার মহাশত্রু হলেও আমি সেই ব্যাপারে আমি একমত না। কিন্তু জামাত দলীয়ভাবে পাপ করেছে। তার দল তখন মুজাহিদ ছিল সেক্রেটারি, নিজামী ছিল হলো সভাপতি। তারা তো পাপ করছেই, তাদের নিজে স্বীকার করছে। হয়তো তাদের বিচারিক যে কার্যক্রমটা সেই কার্যক্রমটা ব্যাপারে আমার আপত্তি আছে। সালাউদ্দিন কাদের চৌধুরী ফাঁসি দিয়েছে, সালাউদ্দিন কাদের চৌধুরী দলও স্বাধীনতা যুদ্ধের সময় ভাবে তারা সক্রিয় করে না, নিজেরা ছিলই না। ব্যক্তিগত সালাউদ্দিন কাদের চৌধুরীকে 3-4টা মামলা ফাঁসি দিয়েছে, যেটা একেবারেই অন্যায় এবং এটা কোনোভাবেই হতে পারে না। আমি যখন তার ফাঁসি দেয় আমি ওই দিন রাতেই প্রতিবাদ করছি, আমাকে অ্যারেস্ট করতে লাগছিল। এত বড় সাহস, ওই কথা বলে সালাউদ্দিন কাদের চৌধুরী। আমি যুক্তি দিয়েছি, সালাউদ্দিন কাদের চৌধুরী 73 সালে দেশে ফিরে আসছে। উনি বিদেশে লেখাপড়া করতেন, পাকিস্তান লেখাপড়া করতেন। আসলে তখন তাকে যেন কেউ না ধরে, কেউ না মারে, সে কারণে তৎকালীন 4জন দেশ শ্রেষ্ঠ নেতা ছিল, সেই ছাত্র নেতা আব্দুল করিম মাখনকে বলে দিয়েছিল তৎকালীন সরকার প্রধানমন্ত্রী, তুমি একটা ওকে ইয়ে দাও, পরিচয়পত্র দাও, সার্টিফাই করে দাও যে সে মুক্তিযুদ্ধের বিরোধিতা করেনি, সে বিদেশি ছিল, এখন সে দেশে বসবাস করে সাহায্য করে। তাকে ফাঁসি দিচ্ছে, এটা অন্যায় ফাঁসি দিচ্ছে। কিন্তু নিজামী মুজাহিদের ফাঁসিতে অন্যায় না, কারণ তারা দলগত ভাবেই কিন্তু তারা স্বাধীনতা বিরোধী ছিল। ব্যক্তিগত মানে আসামি যেভাবে সাক্ষী হচ্ছে সেইটার ব্যাপারে কথা বলতে চায় না। এবং এখানে আমি তো পরিষ্কার ভাবে বলতে চাই যে আমাদের মৌলানা আব্দুস সোবহান, সেও দল করছে, সে জামাত করছে, কিন্তু জামাত করলেও সেই লোকটা অনেক মুক্তিটাকে বাঁচানোর চেষ্টা করেছে ব্যক্তিগতভাবে। কোনো তার বিরুদ্ধে এখানে 2টা মামলা, আমার ইস্যুতে, আমার শাহপুরে আমার গ্রামের একটা হত্যাকাণ্ড, আর ইস্যুতে একটা হত্যাকাণ্ড আমার তৌরুলের বাপ, আমার বন্ধু তৌরুল মুক্তিযোদ্ধা। তো ওইটার ব্যাপারে এই 2টা হত্যাকাণ্ডে জড়িত করে তাকে ফাঁসি দিয়েছিল। যেদিন ফাঁসি দিয়েছে সেই দিন আমি প্রতিবাদ করছি। মৌলানা আব্দুস সোবহান আমার শাহপুরে যায়নি, তার রাস্তা কাঁচা ছিল, পাকিস্তান আর্মিরই আসতে পারতো না, তো পাকিস্তান আর্মি কি করে? আর তরুলকে বললাম যে তরুল, আব্দুস সোবহান মৌলানা তো ইস্যুতে আসেনি, তুই খামাখায় তার উপরে আমার রাগ করতেছিস কেন? বাস্তব আমি সত্যই বলি, এই 15 বছর এই 15 বছর এই রাজাকারের দলের বিরুদ্ধে আওয়ামী লীগ কত পদক্ষেপ নিয়েছে, ওরা একজনও টেলিভিশনে বলতে পারে আমি ওদের পক্ষে কথা বলছি। আমি ওদের অন্যায় ওদের উপর যখন হয়েছে তখনই কেউ হতে পারে, এখন বড় বড় লেকচার দেয়, টেলিভিশনে দেয়, বড় বড় বিশাল বিশাল ভাষণ দেয়, চোখ মুখ উল্টায় কথাবার্তা বলে, বিএনপিকে দেশ ছাড়া করবে বলে। হ্যাঁ, এত সাহস! আমার পরিষ্কার বক্তব্য, এই এনসিপি ছেলেরা, আমি কিন্তু ওদের বিরুদ্ধে বলতাম না, এটা নাবালকের বিরুদ্ধে কথা বলার কোন দরকার আছে? হ্যাঁ, এখন বলতে বাধ্য হচ্ছে। এরা বলে যে বেগম খালেদা শাড়ি দেবো অমুককে, তারপর তার গলের মালা দেবো অমুককে, গায়ের গহনা দেবো অমুককে, ভাগ করে দিচ্ছে। তার মানে সরকার পতন হয়েছে, শেখ হাসিনা যেমন শাড়ি গহনা সবকিছু নিয়ে গেছে ভাগাভাগি করে, ম্যাডাম খালেদা নাকি ওরকম ভাগাভাগি করে, এই কথা বলা স্পর্ধা পাই কোথায়? হ্যাঁ, ওই স্লোগান দেয় কিভাবে? হাসিনা গেছে যে পথে তারিখ যাবে সে পথে। হ্যাঁ, চীনের তারিখ কাবা তারিখ রহমান কি যেন একটা খারাপ ভাষা বলে। ভাই ভাই চাঁদরে আপনি পল্টনে যায় যতই লন্ডনে। এদেরকে এই নাবালক মূর্খের বলেন, দল এই মূর্খের দল ভাবেও না যে লন্ডনে টাকা পাঠাতে হয় না। আমাদের বহু লোক লন্ডনে বসবাস করে, সেখানে আমাদের দলের জন্য তারা খরচ বহন করে, এখান থেকে যাওয়া লাগে না, তারাই আমাদেরকে দেয়। এই মূর্খের দল তো সেটা বোঝে না। তার 1 পাউন্ডের দাম কত এখানে? তুমি তো ব্যবসা করো, ভালো বোঝো। 144 ডলারই টাকা। এখন পয়সা। হ্যাঁ হ্যাঁ, এখন পাউন্ড হচ্ছে 144 টাকার মতো, আর ডলার 140 122 টাকা পাউন্ড টাকা বলো, 30 টাকা। তো 140 টাকা ডলার। তুমি $1 পারলে 140 টাকা, $1000 পারলে 1,40,000 হয়ে গেল। তো মূর্খের দল পরে যে এখানে চাঁদা ওঠে লন্ডনে, পল্টনে চলে যায় লন্ডনে। এই যে সমস্ত অবান্তর কথা যখন বলা শুরু করছে, সালাউদ্দিনের বিরুদ্ধে তারা বললো, আরে সালাউদ্দিন হাঁটুর সমান, ওরা সবগুলো মিলেই কি হাঁটুর সমান? সালাউদ্দিন বিশেষ ক্যাডার ছিল, ছাত্রনেতা ছিল, এমপি ছিল, 2 ছিল, 2 এমপি ছিল। সেই নির্বাচন দাঁড়াতে তার বউ দাঁড়িয়ে সেখানে নির্বাচিত হয়েছে, আর তার সম্বন্ধে বলে যে ইন্ডিয়া থেকে বড় ইলেকশন বলে।
সে কিভাবে ছিল, আমি কিভাবে আমি ভাই গেল, একটু কত একটু টক একটু তারপর একটু বলছি না। সংযোজন করি আপনার সাথে যে আপনারা গণতান্ত্রিক আন্দোলনের পুরোধা, যেমন সালাউদ্দিন ভাই, আপনি বা আপনারা যে ব্যাচটা আছেন, তারা গণতান্ত্রিক এদেশে গণতন্ত্র প্রতিষ্ঠা করেছেন। এত বছর হয়ে গেল, 30 বছর। আপনাদের চলন বলনে একটা ম্যানার আছে। আর এই যে এনসিপি, যে জনগণ এখন বলছে যে এটা চাঁদাপাটি চাঁদাপাটি, তো এদের ম্যানার, হুম আবার এরা কিন্তু প্রেসক্রাইব বাই মেটিকুলাস ডিজাইন, প্রেসক্রাইব বাই, তো এই যে হুম ইন্টেলেকচুয়ালরা, এদেরকে কিন্তু আপনি যতই তাদেরকে নাবালক বলেন, তারা কিন্তু অন্য একটা চিন্তা চেতনা, তারা তো ডিক্লেয়ার করেই বলে আমরা রাজাকারের সন্তান, আমরা রাজাকার। তো এই যে, এবং অনেকে তো বলে যে এটা আমরা এইটা বাংলাদেশের তখন বলেছিল, জি, এখন রাজাকারের সন্ধান বললে এ গেলে ও গেলে দুইটা চড় লাগায় দেবে আর কদিন পরে। হ্যাঁ। মানুষ কিন্তু সেই আচ্ছা ভাই, জায়গায় এত আমরা একটু ফাজলামো অন্য সহ্য করবে না প্রসঙ্গে যাই, কিন্তু। আমরা একটু অন্য প্রসঙ্গে যাই। আপনি জানেন যে বাংলাদেশের অর্থনীতি বিশেষ করে একটা হুমকির মধ্যে আছি আমরা, বিশেষ করে যারা ইন্ডাস্ট্রিয়ালাইজেশন নিয়ে কাজ করি, হুম, চরমভাবে একটা হুমকির মধ্যে। ইউএস স্যাংশন নিয়ে একটা মিটিং চলছে, যদিও সবুজ সংকেত বলতে হয়তো তারা 35% যে ট্যারিফ চার্জ করেছে সেখান থেকে হয়তো কিছুটা কমাবে, বা আপনি জানেন বোয়িং বা অন্যান্য পণ্য কেনার বিনিময়ে হয়তো গভর্নমেন্ট একটা লেভেলে আসবে। আপনি এই 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 জায়গাটাতে কিভাবে দেখেন? কারণ বর্তমানে দেশের অর্থনীতির অবস্থা খুব একটা ভালো না। কারণ আপনি বলছিলেন না যে অনেক ইকোনমি আসবে, অনেক ইনভেস্টমেন্ট আসবে। অনেকেই কিন্তু হুম, এমইউ করেছে। এমইউ মানে হচ্ছে মেমোরি অফ আন্ডারস্ট্যান্ডিং করেছে। কিন্তু তারা কেউ ইনভেস্টে আসছে না। কারণ যারা ইনভেস্টর না তারা চিন্তা করছে যে এরকম একটা ইন্টারিম গভর্নমেন্টের কথায় আমাদের ইনভেস্টমেন্টে যাওয়া ঠিক হবে না। বাংলাদেশ যদিও একটা প্রোডাক্টিভ কান্ট্রি, আমাদের শ্রমশক্তি একটা প্রোডাক্টিভিটি, আমাদের গার্মেন্ট সেক্টর, আমাদের চামড়া সেক্টর, আমাদের মেডিসিন সেক্টর অত্যন্ত ভালো। তো এই জায়গাতে তারাও, বহির্বিশ্বের ইনভেস্টররাও চিন্তা করে যে একটা স্টেবল সরকার থাকুক, একটা জনগণের প্রত্যাশিত সরকার থাকুক। সেই জায়গাতেই প্রেসিডেন্ট ট্রাম্প, তিনি অত্যন্ত বুদ্ধিমত্তার সাথে এই ট্যারিফ ঘোষণা করেছেন, যদিও শেষ মুহূর্তে হলেও সরকার এটা নিয়ে নেগোসিয়েশনে বসেছেন। তো আপনি আমাদেরকে একটু বলবেন যে এ বিষয়ে আপনি একটু অল্প ছোট করে বলবেন, তারপরে আমি অন্য প্রসঙ্গে যাব। আমি ছোট্ট করে বলবো এই কারণে, আমার এখানে বিদ্যুৎ অনেকক্ষণ ধরে ছিল না, জি, আইপিএস এ চলতেছিল, আইপিএস এর ক্যাপাসিটি শেষ, এখন বিদ্যুৎ চলে গেছে। আমি এই যে সব মোবাইল লাইট দিয়ে কিন্তু এখন আপনার সাথে কথা বলতেছি। আচ্ছা, এই আমি হলো শর্ট বাংলাদেশের বর্তমান অবস্থা। জি, জি, জি। এই অবস্থা চলতে থাকলে পরে ওই যেটুকু ছিল আগে সেটুকু থাকবে না। তাই কারণ এখন বিদ্যুৎ বা এখন গ্যাসের অভাবে মাত্র ইন্ডাস্ট্রি ওই চলছে যে না। যারা চলবে না তো, ইম্পোর্ট করে টাকা পাবে কোথায়? শুধু রেমিটেন্সের উপর নির্ভরশীল হলে হবে? এই যে না, কেউ কেউ অতিরিক্ত বুদ্ধিজীবী মাঝে মধ্যে বলে, হ্যাঁ, আমাদের বেড়েছে, রিজার্ভ তো বাড়বেই। তোমার তো জি, ভারী কোনো শিল্প কারখানা স্থাপিত হচ্ছে না। তোমার কাছে জি, মানে ইন্ডাস্ট্রিয়াল এই সমস্ত শিল্প কারখানা করার জন্য তুমি ইম্পোর্ট করার জন্য যে টাকা দরকার, তা আমি তো এলসি জি, করতেছি না, যা হারছে জি, জমা জি, হচ্ছে। এইটা কি ভালো? খারাপ লক্ষ্য করতেছে। এখন ট্রাম্প যে কাজটি করেছে 35% থেকে 20% আনার একটা সিদ্ধান্ত নিয়েছে হয়তো, কিন্তু কথা হলো কোন ইনভেস্টরই আনস্টেবল গভর্নমেন্টের সময় আসবে না, বিশেষ করে ইন্টারিম গভর্নমেন্টের সময় কোনো বিনিয়োগ আসবে না। এই জন্য দ্রুত, অতি দ্রুত একটা নির্বাচন সরকার আসলে তখন এখানে ইনভেস্টমেন্ট আসবে। আমি ডক্টর ইউনূস সাহেবকে আহ্বান আগেও জানিয়েছি যে কোন সরকার যেই ক্ষমতায় আসুক, সে তো আপনি যেহেতু সারা বিশ্বে পরিচিত, আপনি আপনাকে তো কাজে লাগাতে দেশের ভিতরে আবার কত বেগুন আছে বা আপনার দুর্নাম আছে সেটা আমরা বলতে চাই না, কিন্তু আন্তর্জাতিক ভাবে আপনার সমাদৃত। এইটা যদি কোনো কারণে আপনার যদি এই সমস্ত রাজাকারদের কথা শুনে আর কিছু চিলড্রেনের কথা শুনে যদি ওদের কিছু দাবি দেওয়া দিয়ে ওরা যে বিভ্রান্ত করে, ওই যে মব জাস্টিস তো না, এখন মব ভায়োলেন্স সৃষ্টি করে নির্বাচন যদি পিছিয়ে দিতে বলে, আর আপনারা যদি নির্বাচন না দেন তাহলে ফেব্রুয়ারি পরে যখন আপনি থাকতে পারবেন না, তখন সারা পৃথিবীতে যেমন আপনার সম্মানিত ছিলেন, সারা পৃথিবীতে আপনি এত ছোট হবেন যেটা আর কান্না করে চোখের পানি দিয়ে রুটি ভিজিয়ে খেলেও
তখন কিন্তু আর কোনো পরিত্রাণ পাওয়া যাবে না। তাই আপনি অসম্মানিত না হন, এটা চাই। তার চেয়ে বড় কথা দেশটাকে বাঁচান, দেশটাকে ধ্বংস করে না। প্রত্যেকটা সেক্টর ধ্বংস হয়ে গেছে, লেখাপড়া নাই, ছেলেরা স্কুলে যায় না, মেরে যায় না, তারা পাস চায়, অটো পাস চায়, অটো পাস নিয়েছেও, স্লোগান দিল মেধা না কোটা, কোটা কোটা। কোটা, মেধা মেধা। যে কারণে নটরডেম কলেজের ছেলেরা মাঠে নামলো, ভিকারুননিসার মেয়েরা মাঠে নামলো। ওরা যদি বলতো অটো নয় মেধা, তাহলে ওরা কি যেত? মেধা না কোটা, মেধা মেধা, সেজন্য গিয়েছিল। তা আজকে কি হলো? আজকে অটো পাস হয়ে গেল, একটা জেনারেশন নষ্ট হয়ে গেল, ওদের কোথাও জায়গা নাই। এখন তো এই যে পিয়ার সিস্টেমের কথা বলার পরে সত্যি সত্যি আমি বলছি, 2-3 সাবজেক্টে ফেল করার পরে বলবে আমাদের পাস দিতে হবে, তাকে ঘেরাও করবে। আমি সেদিন আসলে ইতিহাসের সাক্ষী হলে আল্লাহ মিলায় দেয়। আমি সেদিন সচিবালয়ে গিয়েছিলাম আমার একজন খুব প্রিয় মানুষের জন্য। এখন গিয়ে আমি ওই আসছি, এরপর শুনলাম যে সব সচিবালয়ের সব ছেড়ে গেছে ওই মাই কলেজ, স্কুল কলেজের ওই দুর্ঘটনার কারণে। কত বড় বেকুব সরকার এবং নাবালক সরকার, এত বড় ঘটনা ঘটে গেছে, ঠিক আছে বলে দাও কালকে পরীক্ষা হবে না। এটা 3টার সময় বললে কি দরকার পড়ে? সাথে সাথে বলতে পারে। যে কারণে সচিবালয়টা কিভাবে সেটা ঢুকলো, হাজার হাজার, আমি মনে করি 90-এর আন্দোলনের সময় ওই ইয়ের সাথে সামনে শাহবাগের সামনে ওদের মঞ্চ ছিল, সেই মঞ্চটা আবার ভাঙতে যখন গেলাম, হাজার এই বাইরে কথা বলে কারা চিল্লাই গেল, তাই বাইরে এত চিল্লাই কেন? তো তারপরে আমরা যখন মঞ্চটা ভাঙতে গেলাম, ওখানে মন্ত্রী টন্ত্রীরা ছিল, আর্মি ছিল, সব ছিল। যখন হাজার হাজার ছেলেরা যখন আমরা গেলাম, মঞ্চ ছেলে দৌড় মারলো, আমরা ভেঙে দিই তৎক্ষণাৎ। ঠিক ওই দৃশ্যটা আমি সেদিন দেখলাম। হাজার ছেলে গেট মেট সব যেতে বাধ্য হয়ে চলে আসলো। এই যে সারা করিডোর গুলিতে, রাস্তাগুলি আছে, চারিদিকে তারা যাচ্ছে, পুলিশ পিটাচ্ছে, আর্মি নিটকাচ্ছে, আহত হচ্ছে, পুলিশ আহত হচ্ছে, হ্যাঁ, তারপর টিয়ার শেল মারছে, সাউন্ড গ্রেনেড মার, কি একটা বিধিকিচ্ছি অবস্থা। শেষ পর্যন্ত আমি একটা জায়গায় বসলাম, বেশ কতগুলি ওই ডিএস পর্যায়ের বা এই পর্যায়ের অফিসার এক জায়গা, তো আমাকে বসতে প্রশ্ন করে, ভাই কেমন লাগছে? আমার খুব ভালো লাগছে। তো কেন? যে মনে হচ্ছে অনেক বছর পর ঢাকা বিশ্ববিদ্যালয়ের ক্যাম্পাসে ফিরে গেছি। ক্যাম্পাসে একদিক দিয়ে গুলি, একদিক দিয়ে সাউন্ড গ্রেনেড, একদিকে টিয়ার গ্যাস, আর একদিক দিয়ে দৌড়াদৌড়ি। হ্যাঁ, ঠিক ওই রকম পরিবেশটা তৈরি হয়েছে। এও কি সম্ভব করেন? সচিবালয়ের মতো জায়গায় শত শত ছেলে ঢুকে গেছে সরকারের এই ব্যর্থতার কারণে, নির্বুদ্ধিতার কারণে, অযোগ্যতার কারণে। তাই দিন আরো যদি যায়, এমন বিশৃঙ্খলা সৃষ্টি হবে যা আর তখন আর ঠিক করা যাবে না। যেমন একটা নিউজ এসেছে, একজন মেজর চাকরি করে, চাকরিরত অবস্থায় সে 66 দিন কি তারও বেশি দিন অ্যাবসেন্ট ছিল। সে এই সময়কালীন সময় আমেরিকার বিভিন্ন ক্যাডারদের সে ট্রেনিং দিচ্ছে। এটা ইতিহাস হচ্ছে, পরে আমাদের সেটাকে নিউজ করেছে, আমি আমাদের সে কথাই বলছি, এটা করেছে তারা। ঠিক কোথায় যাচ্ছে আস্তে আস্তে, দিন দিন কোথায় যাচ্ছে সাহেব জানেন না। আর এই জামাত মনে করছে তার রাষ্ট্রীয় মসজিদের, হ্যাঁ, তারা এখন ক্ষমতা ভোগ করতে চায়। কেন নির্বাচন চায় না? এই যে ক্ষমতায় তারা, তারা রাষ্ট্রীয় বিষয় ভাইস ছিলেন তারা, এবং কত বড় চাঁদাবাজ। ওরা চাঁদার জন্য 66 জনের কাছে গিয়েছে এবং ভাইস চ্যান্সেলর সুপারিশ করে দিচ্ছে যেটা এদের চাঁদা দেওয়া যাবে ওই জায়গায় অনুষ্ঠান করার জন্য, এই জুলাই অভ্যুত্থানের অনুষ্ঠান করার জন্য। এইরকম এরা শিক্ষিত চাঁদাবাজি শুরু করছে। এবং যদি এইভাবে চলতে থাকে, দেশটা একেবারে রসাতলে চলে যাবে। এখান থেকে আর ওই সমুদ্রের নিচে পড়ে গেলে যেমন খুঁজে তুলে আনা যায় না, সেই অবস্থা চলে যাবে। এই জন্য এই কথা বলেই আমি শেষ করতে চাই যে সর্বশেষ 1 ফেব্রুয়ারির মিনিট একটা মধ্যে, প্রশ্ন, হ্যাঁ, 1 মিনিট একটা প্রশ্ন, আপনার প্রশ্নের সাথে সঙ্গে আমরা শেষ করব, আমাদের হাতে সময় অনলি 1.5 মিনিট আছে। পাবনা 4 আসন, ঈশ্বরদী আটঘরিয়ার, আপনি গণমানুষের নেতা, সৌভাগ্যক্রমে আমি আপনার অঞ্চলের সন্তান। আমি দেখেছি যে বিএনপির প্রায় 48 জন নেতাকর্মী কারাভোগ করেছিলেন একটি মিথ্যা মামলায়, হয়রানি মামলায়, যাবজ্জীবন, তারপর ফাঁসির আসামি। আপনি একক হাতে এই ঈশ্বরদী আটঘরিয়ার বিএনপির নেতাকর্মীদেরকে দুঃসময় তাদেরকে জামিন করানো, তাদের দেখভাল করা, আমি সরজমিনে যেটা দেখেছি। কিন্তু দেখা যাচ্ছে এখন, এবং মিডিয়াতে ব্যাপকভাবে আসছে, আপনার অঙ্গ সংগঠনের নেতাগুলো, যদিও আপনার সঙ্গে অনেক বর্ষিয়ান নেতা রয়েছেন যাদের নাম আমি উল্লেখ করতে চাই, মোখলেসুর রহমান বাবলু, মাহবুব রহমান পলাশ, আজিজুর রহমান শাহিন, তারপরে জাকারিয়া পিন্টু সহ
যারা আপনার আপনি তাদেরকে জেল থেকে মুক্ত করে যেদিন আনলেন, আমরা দেখলাম যে হাবিব ভাইয়ের নেতৃত্বে তারা মুক্ত হলো। তো জনগণ ঈশ্বরদীবাসী অনেক প্রত্যাশা ছিল, কিন্তু এখন দেখতে পাচ্ছি যে কিছু মানুষ এবং মিডিয়া সহ আপনার দলের মধ্যে অনেক অন্তর্কন্দল দেখতে পাচ্ছি। এই বিষয়ে আপনি ছোট করে বলবেন, আমরা অনুষ্ঠান শেষ করব। আমি খুব ছোট করেই বলি, আমি আমার দায়িত্ব পালন করেছি। ৪৭ জন এই আসামিদের মামলা যখন ঢাকাতে চলেছে, দিনের পর দিন আমি ঢাকাতে মামলার এই যে উকিল ব্যবসাদের পেছনে ঘুরেছি এবং ছোটখাটো ৪-৫ হাজার ৭ হাজার টাকা যখন যেদিন খরচ হলো সে টাকাটা আমি দিয়েছি। আক্তার ভাই তার সাক্ষী ছিলেন, আক্তার ভাই নাই আমাদের মাঝে, আল্লাহ তাকে বেস্ট নসিব করুক। এরপর এদের ফার্স্ট রায় যেদিন হয় সেদিন আমি পাবনাতে ছিলাম। ওই সময় সেদিন অনেকেই যারা আমার বিরুদ্ধে কথা বলছে, তারা ধানেশ্বরের বিরুদ্ধে মিছিল করে, ঝাঁটা মিছিল করে, তারা সেখানে ছিল। যখন রায় হবে শুনলো কনফার্ম, তখন তারা কিন্তু চলে গেল। রায় হওয়ার পর সেই দৃশ্যটা যদি আমি ধারণ করতাম, দেখা যেত কত মর্মান্তিক সেই দৃশ্য। আওয়ামী লীগের লোকেরা বিজয় মিছিল করছে, উৎসব করছে, একে অপরকে জড়িয়ে ধরছে, মিষ্টি বিতরণ করছে, স্লোগান দিচ্ছে। আমি নীরব নিথরে দাঁড়িয়ে দাঁড়িয়ে সবকিছু দেখলাম। দেখার পর কেউ প্রতিবাদ করার নাই, মিছিল করার নাই, আস্তে সব চলে গেলাম। আমি কিন্তু দাঁড়িয়ে থাকলাম, আমি কিন্তু টার্গেট তাদের কাছে। তারপরেও আমি এই জন্য দাঁড়িয়েছিলাম যে এই নেতাকর্মীদের যখন নিয়ে যাবে, তখন যেন অন্তত তারা দেখে যে আমরা ২-৪ জন হাবিব ভাইয়ের সাথে আছে, তারা আমাদেরকে শেষ বিদায়টা দিয়েছে। সেই জন্য আমি দাঁড়িয়ে থাকলাম। গাড়িগুলি একের পর এক চলে গেল, আমি হাত দেখালাম, হাত নেড়ে তাদেরকে বিদায় দিলাম। বিদায় দেওয়ার পরে আমার সাথে লোকজন ছিল, তখন বলল যে ভাই কি করো, মিছিল করো, প্রতিবাদ করো। এই মিছিল প্রতিবাদ যখন আমি শুরু করেছিলাম, তখন আমাকে মেরে ফেলার উদ্দেশ্যে, যে এত বড় সাহস, শেখ হাসিনা ট্রেনে গুলি করার আসামিদের ফাঁসি হলো, জেল হলো, হ্যাঁ, এখন তার বিরুদ্ধে মিছিল করবে। তখন আমার উপরে আক্রমণ হলো। আমার আক্রমণ ঠেকার দিকে আমার নিজের ভাই ভাইয়ের নাম বলছিল, অসংখ্য নাম, তারা মারাত্মকভাবে আহত হলো। শেষ পর্যন্ত মেরেই ফেলবে। তখন আমরা একটা স্কুটারে উঠলাম, পরে সেটাও উল্টে গেল। সেখানে ওই যে বেল সাইড দিয়ে আমাকে আক্রমণ করা হলো। দেখ আল্লাহ হাতে সহায় ছিলেন বলে আমি বেঁচে গিয়েছিলাম। তারপর থেকে এই ৪৭ জন আসামির প্রতি বাড়িতে আমি অনেকবার গিয়েছি। ঈদে গিয়েছি, আগের দিন না ঈদের পরের দিন, ঈদের আগেই ম্যাক্সিমাম দিন গেছি। চেয়ারম্যান সাহেবের পক্ষ থেকে যেটুকু সাহায্য সহায়তা দেওয়ার কথা ছিল সেটুকু আমি আমার হাত দিয়ে পৌঁছে দিয়েছি। অনেক সময় চেয়ারম্যান সাহেব সারা বাংলাদেশ দেখেন, অনেক সময় দেখতে না পারলেও আমি কিন্তু চেয়ারম্যান সাহেবের বলাতেই কথাগুলি বলে চেয়ারম্যান সাহেব পাঠিয়েছেন। আমি নিজের কথা কোনোদিনও বলে নাই। প্রতি ঈদে, কোরবান ঈদে, রোজার ঈদে সবসময় তাদের পাশে আমি বাড়িতে গেছি। একজনও বলতে পারে না তাদের আমি বাড়িতে যাইনি। অথচ আমি বাদে যারা নেতা, একজন নেতা তাদের বাড়িতে যায়নি, ফোনও করে নাই করবো। আজকে তারা হয়েছে তার প্রিয়, যারা নেতৃত্বে এক জায়গায় ছিল, একসময় ছিল, যারা লুটপাট করেছে ওই সময় বিএনপি যখন ছিল, পচা গম সাপ্লাই দিয়ে লক্ষ লক্ষ টাকা ইনকাম করেছে, একদিনও কোনো বাড়িতে যায়নি। আমি চ্যালেঞ্জ করে বলছি। আর আমি প্রতিটা বাড়িতে যে গেছি তার সাক্ষী ছবি, প্রত্যেকটা বাড়িতে আমার ছবি। এবং যারা মুক্ত হওয়ার পরে আবার তাদের বাড়িতে যখন আমি গেলাম, প্রত্যেকটা বাড়িতে যখন গেলাম, তখন কেন গেলাম, তাদের অনুভূতি দেখতে। তারা যখন জেলে ছিল, তার পরিবারের অনুভূতিটা কেমন ছিল আমার চোখের সামনে ভাসছে। এখন তাদের ভাইকে বা স্বামীকে বা বাবাকে ফিরে পাওয়ার পর তাদের অনুভূতিটি কি, এইটুকু দেখার জন্য, এই সুন্দর জিনিসটুকু দেখার জন্য আমি রাত জেগে রাত 12টা পর্যন্ত আমি ঘুরে ঘুরে তাদের বাড়িতে বাড়িতে আমি গিয়েছি। সেই আমাকে নিয়ে নানান কথাবার্তা বলে। তা আমি এটা বলি, আমি ছোট্ট একটা মানুষ, ক্ষুদ্র একটা মানুষ, পৃথিবীতে বড় মানুষের ব্যাপারে বহু সমালোচনা করছে। আজকে যে বাচ্চা ছেলে ম্যাডামের সমালোচনা করতেছে, জিয়া রহমান তারেক রহমান কথা বলতেছে, এটা মানুষের, এটা আমি মনে কিছু করি না। কিন্তু ওরা, এবং এরা এরা একটা গোষ্ঠী আছে যারা আমি বলেই দিতে পারি এরা 8টা নির্বাচন করেনি। নাম একদম, কোন সালে কি নির্বাচন, উপজেলা নির্বাচন, তারপরে মেয়র নির্বাচন, জাতীয় নির্বাচন করে নাই। এই লোকগুলো, তারাই আজকে একজোট হয়েছে, তাদের সব ছবি আছে, তারা ম্যাডাম যার ছবি পুড়িয়েছে, তারা ঝাঁটা মিছিল করেছে। এই এই কাজগুলি যারা করেছে তারাই আজকে এই নতুন করে আমি আমার সাথে এই ব্যবহারগুলো তারা করতেছে।
অথচ তাদেরকে যখন মুক্ত হয়েছে তখন তাদের সাথে কিন্তু আমি গিয়েছি, একসাথে আমি ছিলাম, একসাথে চলছি, একসাথে ঘুরছি। আমি চেষ্টা করেছিলাম, এবং এদের এদের দোষ ত্রুটি অনেক আছে, তাও আমি মনে করি যে ঠিক আছে, তারপর সংসদ ভাই বুঝতে পারলে চলবে। আমি তাদের সাথে করে নিয়েই কিন্তু চলার চেষ্টা করেছিলাম। এখন তারা, যেহেতু তারা কোনো সময় দলের নির্বাচন করে না, সেই কারণে আগামীতে করবে না, আগের থেকেই তারা রাস্তা বের করে নিয়ে দলকে বিতর্কিত করার চেষ্টা করছে। আপনার জানা উচিত যে আমি জেলা বিএনপির আহ্বায়ক, আমাকে দিয়েই আমাদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান মহোদয় কোথায় কার কি অবস্থা সবকিছু জেনে শুনেই কিন্তু আরো 3টা আসন উনি ঘোষণা করেছেন, আমার মধ্যে বলেছেন। হ্যাঁ, হ্যাঁ, আমি বলে দিয়েছি তাদেরকে, একটা কিন্তু আসন এখন আমাদের সিদ্ধান্ত হয়নি বলে বলে নেই, আমারটা তো আমাকে বলেই দিয়েছে যে নির্বাচন করতে হবে সবাইকে নিয়ে। আমি সবাইকে নিই, এবং এখানে একটা কথা ধন্যবাদ, বলি, ধন্যবাদ, এই লোকগুলি ধন্যবাদ শেষ, এক সেকেন্ড শেষ করে দিই। এই হাবিব ভাই, লোকগুলি, অসংখ্য ধন্যবাদ। এই শোনেন, এক সেকেন্ড, আপনি এক সেকেন্ড, জি, এক সেকেন্ড। এই লোকগুলি যখন তারেক রহমানের সঙ্গে দেখা করতে গিয়েছিল, এখানে দু একজন কুচক্রী আছে, তার সব শিখিয়ে নিয়ে গেছিল, যাদের প্রত্যেকটি বাড়িতে আমি গেলাম, তাদের ছেলের বই কিনে দেওয়া, ভর্তি করা, ই করা, টিউশনি করা আমি দিয়েছি তাদের বাড়িতে বাড়িতে গিয়ে। জি, সেই লোকগুলিকে দিয়ে আমার বিরুদ্ধে বলালো, আমার বিরুদ্ধে বলালো তাদেরকে দিয়ে, এমন ভাবে তাদেরকে পরিচিত করে নিয়ে গেছে। কিন্তু আল্লাহ রহমত, আমাদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান সে আইকিউ আছে, উনি যখন কথা বললেন, উনি বললেন সব তো বাইরে থেকে শিখে আনা কথা আপনারা বললেন, আপনারা যে কথাগুলো বললেন হাবিবের বিরুদ্ধে, এই কথাগুলি আপনারা বাইরে থেকে শিখে দেওয়া কথা আপনারা বলেছেন, উনি ঠিকই ধরতে পেরেছেন। তার পরের দিন এই সব লোকগুলি তখন তারা যেমন মাদার ফুল দিতে চেয়েছিল, তাদের আশা ছিল মহাসচিব তাদের সাথে যাবেন, ওই ব্যবহার করার কারণে মহাসচিব জিয়া রহমানের মাজারে যান নেই। তারা আশা করেছিলেন আর কিছু না হলেও তাদের একজন নেতা আছে, সেই নেতার মাধ্যমে রিজভী আহমেদকে বলে অন্তত রিজভী আহমেদ শহীদ রাষ্ট্রপতি জিয়া রহমান মাজারে ফুল দেওয়ার সময় তাদের থাকবেন। ওই আসনের কারণে রিজভী আহমেদ সেদিন সেখানে যাননি। শেষ পর্যন্ত আমি ওদের নিয়ে, এই সবগুলি যারা সবাই আমার বিরুদ্ধে বলেছিল, সবাইকে নিয়ে আমি ফুল দিয়েছিলাম। এবং শুধু তাই না, এই সবাইকে আমার বাসায় নিয়ে গিয়ে একসাথে বসে তাদের সাথে আমি দুপুরের খাওয়াও খেয়েছি। এত বিরোধিতা করলো ভারপ্রাপ্ত চেয়ারম্যানের সামনে, চেয়ারম্যান সাহেব বুঝেই তাদের বললেন এটা বানিয়ে ঠিকই দেওয়া কথা। তারপর দিন ওই যে বললাম মাদার উপর, আমি তাদেরকে নিয়ে আমার বাসায় গিয়েছে, বাসায় গিয়ে সব ভুল ত্রুটি যা যা হইতে টুতে, ভাই আমরা এটা সব কিছু আমি করলাম। আবার এখন তাই, এইটা আমি ভাই, এটা রাজনীতিতে এরকম হয় না, হওয়া উচিত না। তাই আমি, যারা আমার এই কথা শুনছেন, যারা আসেন ওখানে, সবাই মন মানসিকতা কিন্তু একরকম না, ওর ভেতরে অনেক আছে। আমি 98% বা 95% তারা এই প্রশ্নে পড়ে যত চেষ্টাই করুক, তারা কিন্তু ধানের শীষের বাইরে অন্য কোনো পাল্লায় হাল্লায় তারা কিন্তু ভোট দিবে না। তারা তো পাল্লার পক্ষে ভোট দেওয়ানোর জন্য উপরে উপরে জামাত শিবির রাজাকার বলতেছে, ভিতরে ভিতরে রাত্রে দেখা করতেছে, কথা বলতেছে, এবং তাদের মুরব্বী একজন আছে, সেই যে সিরাজুল ইসলাম সর্দার, একদিন পর্যন্ত এই কত বছরে একদিন মিছিলও যায় না। এমনকি ম্যাডাম যেদিন জেলখানায় গেলেন তার একদিন লাভ ইন্ডিয়াতে আমাদের ইএসএল প্রোগ্রাম ছিল, সেদিনও সে যায়নি, কোন মিনিট যায়নি। সে 18 সালে মিছিলের ট্রান্সশিপের মিছিল, পোড়ানো মিছিল নেতৃত্ব দিয়েছিল। এবং নুরজান দিল্লি মিয়ার সাথে তার অসংখ্য ছবি আছে, অসংখ্য ছবি আছে। এই কয়েক বছর তার মন্ত্রী ছিল, তার স্কুলে সভাপতি ছিল, তার নিয়ে আসে প্রধানমন্ত্রী করে দিলেন, মেয়েকে বউকে প্রধানমন্ত্রীকে নিয়ে আসছে, সেখানে বাজি পুড়িয়েছে 1 লক্ষ টাকা। এবং এই ব্যক্তি নুরজান বিশ্বাস 20 সালে উপনির্বাচনের পর তার বাড়িতে ফুল নিয়ে গেছে, 1 মণ মিষ্টি নিয়ে গেছে, নিয়ে গিয়ে বলেছে যে আপনি অনেক ভোটের ব্যবধানে আপনি নির্বাচিত হয়েছেন, আপনার পাশে আমি আছি, সাথে আমি আছি। এই লোকগুলি আজকে এই কাজগুলো করছে। আরেকটা লোক আছে আমাদের থানা বিএনপি সেক্রেটারি, থানার প্রেসিডেন্ট ছিল, এরশাদের সময় এরশাদের পালিয়ে চলে গেছিল। তারপরে মান্নান ভাইয়া যখন সংস্কার করলো, তখন তাকে আমার ঈশ্বরদের দেশি মুরগি কিনে নিয়ে মান্নান ভয়ের বাসায় উপস্থিত হয়েছিল। এত বছর মাঠে ছিল না, কতবার বলেছে মাঠে আসেন। 18 সালে নির্বাচন ছিল, দাসকে তার বাড়িতে গিয়ে বললাম ভাই চলেন একটু মিটিং এর কাছে যাই, বক্তৃতা করেন দল না, পিন্টুর সাথে আলাপ না করে আমি যেতে পারবো না। আসলো না, দলের প্রেসিডেন্ট। এই সমস্ত লোকেরা দলের বিরুদ্ধে যারা কাজ করে, তারা 18 সালেও করে নাই, 20 সালেও করে নাই, উপজেলা নির্বাচনেও করে নাই,
মেয়র নির্বাচন মোকসুদ বাবলু কয়বার করেছে, তখনও তারা নির্বাচন করেনি। সেই লোকগুলি এটা করবে। এবং আমার 2003 বা 3 সালে যখন বিএনপি ক্ষমতায় মেয়র নির্বাচন হয়েছিল, তখন আমাদের নেতা তারেক রহমানও বলে দিয়েছিল মোকসুদ বাবলু নির্বাচন করতে, তুমি নির্বাচন করো, তাও শুনে বিদ্রোহ করছে। ম্যাডাম নমিশন দিয়েছে বাবলুকে, বললো তুমি নির্বাচন, তাও নির্বাচন বিদ্রোহ করেছে। আবার 40 ভাগে নমিশন দিল, সেখানে আওয়ামী লীগের প্রার্থীকে জেতানোর জন্য ওই শেষ সাথে তাকে দিয়ে উপজেলা দাঁড় করিয়ে দিল। যেহেতু আটঘরিয়া হেরে গিয়েছিল, জামাতকে আমরা সমর্থন দিয়ে জিতিয়ে দিয়েছিলাম, ওটাও হেরে গেলে মন্ত্রী তো থাকে না, তাই সেদিন একে দাঁড় করে দিয়েছিল। আওয়ামী লীগ কিছু তার রেজাল্ট দেখলে বোঝা যায় মহিলার এর সাথে মানে আঘাত করে আমার মহিলা প্রার্থী কোনো ভোট পায় না। ওর ভোট দিয়েছিল, মহিলা একজনকে ভোট দিয়েছিল, যে কিছু ভোট, অনেক কিছু ভোট পেয়েছিল, আর আসল প্রার্থীও মাঠে নামতেন। এই তো চিত্র। এই জন্য এই যারা এইগুলি করতেছে, অবশ্যই অবশ্যই দল ব্যবস্থা নিবে বলে আমি বিশ্বাস করি। এবং বারবার 2-3 বার ডেকেছিল, সেন্ট্রাল ডেকেছে, চ্যানেলে বলেছিল ঠিক আছে হাবিব ইলেকশন করুক, তুমি অন্য ইলেকশন করো, শোনে নাই, মানে নাই। আজকে তারা এইগুলি করতেছে। এখন এখন তাদের যত অপকর্ম, এখন মানুষ যদি বের করে দেয়, আমার তো করার কিছু নাই। আমাকে বলে, যেসব কথা বলছে আমাকে, এইটা আমাকে বলা, এই কথা বলার আগে তার বাবা আমাকে যদি 100 বার গালি দেয়, তাও এতক্ষণ অপরাধ হবে না। এরা যদি আমার বিপক্ষে কথা বলে, এই যে অন্যায় কথা বলা, এটা মহা পাপ। এই পাপের প্রায়শ্চিত্ত অবশ্যই তাদেরকে ভোগ করতে হবে। আল্লাহ কোনো সময় শেখ হাসিনা মনে করেছিল আজীবন থাকবো, কিয়ামত পর্যন্ত থাকবো। কত ক্ষমতা, কি না ছিল বলেন তো, কি না ছিল তার। পুলিশ থেকে শুরু করে র্যাব, আর্মি সবই তো ছিল। অহমিকা ছিল, অহমিকার কারণে ধ্বংস হয়ে গেছে। এরা তো ঠিক ওই রকম ভাবে কিছু অবৈধ সমস্ত কিছু জিনিস ব্যবহার করে এলাকা ত্রাস সৃষ্টি করে তারা সব জিম্মি করে রাখতে চায়। এই জিম্মি দশার থেকে ইনশাআল্লাহ মানুষ বেরিয়ে আসবে খুব তাড়াতাড়ি, বেশি দিন লাগবে। আমরা সেই ধন্যবাদ। আশাবাদ ব্যক্ত করি। অসংখ্য ধন্যবাদ হাবিব ভাই, আপনি গণমানুষের নেতা, আপনি সাহসী কণ্ঠস্বর, আপনি এগিয়ে যাবেন আপন সত্তায়, আপন মহিমায়। এই আশাবাদ ব্যক্ত করে আজকে আমাদের অনুষ্ঠান শেষ করছি। অসংখ্য ধন্যবাদ হাবিব ভাই। আগামীতে হয়তো আরো কোনো আলোচনায় অংশগ্রহণ করবেন। আপনার ব্যস্ততার মাঝেও আপনি সময় দিয়েছেন, কৃতজ্ঞ। ধন্যবাদ। আচ্ছা, ধন্যবাদ। এবং